প্রবাসীর কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দুজন জীবিকার তাগিদে এবং নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশ ছেড়ে শুধু যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তাদের রাজ্য অতিথি হিসাবে আমরা অনলাইনে যুক্ত করছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আহসানুর রহমান, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী একজন উদ্যোক্তা। একই সাথে আছেন আমাদের সাথে আব্দুল্লাহ ইসহাক খান, যিনি পিএইচডি গবেষক। তিনি গবেষণারত রয়েছেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। দুজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। যদিও আপনাদের ওখানে এখন প্রায় রাত 9:30 বাজে। হ্যাঁ, রাত 9:26। তো প্রথমে আসতে আমরা যেটা প্রশ্ন করতে চাচ্ছি আহসানুর রহমান, আপনার কাছে এই যে মানে একটা কম্পিটিটিভ মার্কেট আমেরিকার মতন একটা দেশে, সেখানে নিজেকে প্রবাসী হয়ে বাংলাদেশি হিসেবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য প্রথম কি চ্যালেঞ্জ আসলে আপনি ফেস করেছিলেন? Actually there was a lot of challenges because এখানে তো এনভায়রনমেন্ট আলাদা, এখানকার ভাষা আলাদা, পরিবেশ সবকিছুই আলাদা। আর ফিনান্সিয়াল চ্যালেঞ্জ অফকোর্স একটা বড় ব্যাপার ছিল। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে নিজের সাথে কোপ আপ করে নেয়া, সবকিছুই ঠিক হয়েছে এক পর্যায়ে আরকি। বাট চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ইনক্রেডিবল। লাইক ইনিশিয়ালি আপনার উত্তর জিজ্ঞাসা এসে দাঁড়ালাম, যদি এখন আবার আপনাকে পিছনে ফিরে দেখতে দেয়া হয় যে পথ আপনি পাড়ি দিয়ে এসছেন, পুনরায় যদি শুরু করতে বলা হয়, সেই সাহস বা সেই স্পৃহা কি এখন আপনি নিজের মাঝে ইগনিশন হিসেবে ফিল করেন কিনা, নাকি মনে হয় না এই যাত্রা আর পাড়ি দিতে চাই না, কারণ বেশ কষ্টসাধ্য ছিল? আর আরেকটা প্রশ্ন এটার সাথে সংযুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে কি কি জিনিস আসলে আপনি পরিবর্তন করতেন? একদম এই আমেরিকান ড্রিমটা নিয়ে মূলত আমরা জানতে চাই। আচ্ছা, এখানে প্রথম উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুনত্ব আনার ব্যাপার। যে এখানে আমাদের এক্সিস্টিং বাঙালি কমিউনিটির যে ব্যবসার সাথে যে সকল ব্যবসার সাথে জড়িত, এটার সাথে নতুন কিছু এড করা। আর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ঝুঁকি নেওয়ার যে সাহসিকতা। এটা এত সহজ ব্যাপার না, বাট চেষ্টা করেছি, যার জন্য অনেকটাই সম্ভব হয়েছে। আমি বলব না যে পুরোপুরি সাকসেসফুল, বাট অনেক ক্ষেত্রেই সম্ভব হয়েছে। বাট এখানকার চ্যালেঞ্জগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে দেওয়াটা বেশ কঠিন ব্যাপার হলেও ইচ্ছা থাকলে, আসলে চেষ্টা থাকলে সবই সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই যে মানসিকতা, এই যে সাহসিকতা, এটা নিশ্চয়ই আরো 10 জনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা একটু ইসাক ভাইয়ের কাছে যেতে চাই। আব্দুল্লাহ ইসাক খান আমাদের সাথে যুক্ত আছেন। আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো। পিএইচডি করতে গেছেন, যে বিষয় নিয়ে পিএইচডি অধ্যয়নরত আপনি রয়েছেন, যেই আশা নিয়ে আপনি গেছেন এবং যে বাস্তবতার সম্মুখীন আপনি হয়েছেন, দুয়ের মাঝে মিল আছে কিনা, নাকি একটা বিশাল চ্যালেঞ্জের মাঝে একটা বিশাল পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে? জি, শুভ সকাল আপনাকে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসার জন্য আসলে কিছু সেট অফ প্রোটোকলস আমাদের মেনটেন করতে হয়। আমি এখানে লেখাপড়া করছি পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি নিজেও বাংলাদেশে বিভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে চাকরিতে ছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে নীতির বিষয়গুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে এই বিষয়টাকে সামনে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়ে আমি উচ্চতরভাবে নিজেকে প্রশিক্ষিত করতে চাচ্ছিলাম। সেই সাথে সাথে আমি একটা রিয়েলিটি ফ্যাক্ট চেক করেছি। আমরা যে ধরনের লেখাপড়ার এনভায়রনমেন্টে বাংলাদেশে থাকি, তার সাথে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার পরিবেশ একদমই ভিন্ন। আমাদের এখানে অনেকটাই ইন্টারেক্টিভ লার্নিং সিস্টেমে পড়াশোনা করতে হয়। এখানে রিয়েলি ডেটা ড্রিভেন এবং ইম্প্যাক্টফুল লেখাপড়ার সঙ্গে যুক্ত হতে হয়। সেই সাথে সাথে আমার অবজারভেশন হলো, এখানে প্রফেসরদের সাথে স্টুডেন্টের সম্পর্কটা অনেক বেশি লিনিয়ার, অনেক বেশি সরাসরি। আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে এখানকার শিক্ষা ব্যবস্থা বেশ পার্থক্য আমি পরিলক্ষিত করেছি। এই যে পার্থক্যগুলো আপনি দেখলেন, ইশাক আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে এই যে চেঞ্জিং, যে এই যে অ্যাডাপ্টেশন, এই অ্যাডাপ্টেশনটা কি ইনস্ট্যান্টলি হয়ে যায়, নাকি এটা হতে একটু সময় লাগে অ্যাজ এ পিএইচডি ফেলো হিসেবে? জি, এখানে ৩ রকমের চ্যালেঞ্জ আমি প্রথমে দেখি। একটা হলো যে নতুন একটা দেশে চলে আসা। এখানকার প্রতিবেশ এবং এখানকার মানুষের সঙ্গে মিলিয়ে নেওয়াটা একটা প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে থাকে। পরবর্তীতে আসে যে লেখাপড়ার বিষয়টা। আমরা বাংলাদেশে যে ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসি, আমাদেরকে আসলে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো করেই তৈরি করা হয়। তারপরেও আমাদের কিছুটা কনফিডেন্সের ঘাটতি থাকে। প্রাথমিক পর্যায়ে সেটা মেনে নেওয়াটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হলেও অধ্যবসায়ের মাধ্যমে সেটাকে পরিপূর্ণতা দেওয়া যায়। আরেকটা হলো যে এখানে ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি থাকে, যে কমিউনিটির সঙ্গে দ্রুত অ্যাডপ্ট করে নেওয়াটা
অত্যন্ত জরুরি। কারণ এখানে যে শুধু বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী আসছেন তা না। আমরা এখান থেকে চায়না থেকে শিক্ষার্থী আসতে দেখি, ইন্ডিয়া থেকে আসতে দেখি, আমরা ইউরোপ থেকে আসতে দেখি, ইভেন সাউথ আমেরিকা থেকেও আসতে দেখি। তো তাদের সঙ্গে যদি আমরা একটা ভালো বন্ডিং তৈরি করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা একটা এডুকেশন ইকোসিস্টেমের ভিতরে ঢুকে যাই। তখন আস্তে, আস্তে নিজেকে মানিয়ে নেয়া যায়। তবে চ্যালেঞ্জটা প্রাথমিকভাবে বেশি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহসানুর রহমানের কাছে আমরা একটু যেতে চাই। আহসান ভাই, যখন প্রথম যাত্রাটা শুরু করলেন, এখন যে পথ অতিক্রম করে গেছেন, সেই অভিজ্ঞতা থেকে জানতে চাই, আজ যদি কেউ উদ্যোক্তা হিসাবে যাত্রা শুরু করতে চায়, কিংবা এমন অনেকেই রয়েছে না প্রতিদিন একটু করে চিন্তা করে হয়তো বাংলাদেশে তারা স্বস্তি পাচ্ছেন না, বা পেশাগতভাবে কিংবা উদ্যোক্তা হিসেবে যেই লক্ষ্যটা ছুঁয়ে দেখতে চাচ্ছিলেন তা তিনি কোনোভাবেই যেয়ে পৌঁছতে পারছেন না, এরকম অনেকেই কিন্তু প্রবাস জীবনে পাড়ি জমাতে চায়। তাদের জন্য সাজেশনটা একটু শুনবো আপনার কাছ থেকে, তাদের জন্য সম্ভাবনা কতখানি আছে শুনবো, এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে রফতানি আমদানির এই সুযোগটা এই মুহূর্তে কতখানি সুষম দেখেন। ধন্যবাদ। যদি কেউ আসলে এখানে আসতে চায় বা এখানে হতে চায়, এই শুরুটা আসলে ওখান থেকে হতে হবে, আমাদের দেশ থেকে হতে হবে। যে নিজের ভিতরে কর্মক্ষমতা বা নিজের অভিজ্ঞতা তৈরি করা, সাথে, সাথে নিজেকে কিছুটা শিখার ইচ্ছা, যেটা এখানে এসে সে ব্যবহার করতে পারে। এখানে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানকার সাথে খাপ খাওয়ার ব্যাপারটা। যেটা আসলে হঠাৎ করেই সম্ভব না। কিন্তু সে চেষ্টা করলে কোনো না কোনোভাবে সে আসলে ওভারকাম করতে পারবে। বাট এখানকার অপরচুনিটি আমি মনে করি আমাদের দেশের তুলনায় আ কিছুটা ভালো। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে একটা ব্যাপার আছে যেটা আ মানে যেটাকে বলে যে আ ওখানকার ঝক্কি, যে ওখানকার বাধা, যেটা অনেক ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক। এখানে সে জায়গাটা খুব বেশি না। স্পেশালি অপ্রাতিষ্ঠানিক আ এখানে কোনো বাধা নেই। কেউ যদি ইচ্ছা থাকে, তার যোগ্যতা থাকে, সে শুরু করলে সে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমদানি রপ্তানির ভারসাম্য তো আসলে এখানকার সাথে ওখানে ওইভাবে আমার মনে হয় নেই, বা ভারসাম্য নেই বললেই চলে। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে রপ্তানি পণ্য বলতে যেটা গার্মেন্ট শিল্পই মনে করি। এর বাইরে আরো হয়তোবা ছোট, ছোট অনেক শিল্প আছে যেটা গুরুত্বপূর্ণ। বাট এখান থেকে আ রপ্তানি করার ক্ষেত্রে বা আমেরিকা থেকে রপ্তানি করার ক্ষেত্রে যে রপ্তানি পণ্যের যে খরচ, সেটা তুলনামূলক আমার মনে হয় আ ভারসাম্য বজায় রাখা সম্ভব হয় না। বাট তারপরেও এখানকার টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ। যেটা অবশ্যই আমাদেরকে বাংলাদেশে গ্রহণ করতে হবে। আ এই জায়গাটাই আসলে মূল পার্থক্য। আচ্ছা, আহসানুর রহমান, আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে এই যে যখন আমরা উদ্যোক্তা আপনারা হচ্ছেন, মানে বাইরে যখন আপনারা আপনাদের ব্যবসা শুরু করছেন, তখন আসলে প্রথম মাইন্ডসেটটা কি থাকে আপনাদের? যখন আপনারা অডিয়েন্স বা কাস্টমার অ্যানালাইজ করেন, সেটা কি শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি বা সাউথ এশিয়ান কমিউনিটিকে টার্গেট করে বিজনেসটা তৈরি করার মাইন্ডসেটটা থাকা উচিত, নাকি ওভারঅল আমি যে এলাকায় আছি সবার জন্য আমাকে আসলে সেই মাইন্ডসেটটা তৈরি করা উচিত, যে না আমার মানে ক্রেতা যে কেউই হতে পারে, নাকি আমার ক্রেতা আমি যে ব্যবসাটা যখন সিলেক্ট করছি আমি নিশ মার্কেট শুধুমাত্র বাংলাদেশি বা সাউথ এশিয়ান যারা আছে তাদেরকে টার্গেট করে করছি কিনা? কোন অ্যাপ্রোচটা আপনার কাছে মনে হয় বেটার? ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি আসতে চেয়েছিলাম। যেটা হচ্ছে যে আমি আপনাকে প্রথমেই বলেছি নতুনত্ব। যে এখানে শুধুমাত্র আমাদের কাস্টমারকে টার্গেট করা বা বাঙালি কমিউনিটি কাস্টমারকে টার্গেট করাটাই আসলে উদ্দেশ্য হওয়া উচিত নয়। এখানে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কমিউনিটি আছে। সাপোজ নিউ ইয়র্ক স্টেটে এক কমিউনিটি বেশি, আবার ফ্লোরিডাতে এক কমিউনিটি বেশি। বাট ওভারঅল আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি যে এলাকায় থাকি বা যে এলাকায় আমি ব্যবসা পরিচালনা করি, সেই এলাকাকে টার্গেট করে আমাকে যেন আ ব্যবসা করতে হয় আর উদ্যোগ নিতে হয় সেই অনুযায়ী। এখানে স্পেশালি ফ্লোরিডাতে যেটা হয় যে এখানকার হিস্প্যানিক কমিউনিটি বেশি, আমেরিকান কমিউনিটি আছে। বাট এখানে কম্পারেটিভলি আমাদের বাঙালি, ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান কমিউনিটি খুব বেশি নেই। আ সে কারণে আমার উদ্যোগের ক্ষেত্রে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আমি সবাইকে সাউথ আমেরিকানদেরকে টার্গেট এবং আমেরিকানদেরকে টার্গেট করে আমি শুরু করেছি। এবং আমরা সবারই উচিত
যে যেখানে থাকে সেই ব্যাপারটা সেখানকার কাস্টমার বেস বা সেখানকার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সবকিছু মিলে যেটা সে উদ্যোগটা নেয়। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশের কাস্টমারদের বা সাউথ এশিয়ান দেরকে উদ্দেশ্য করে আসলে কোনো কিছু করা ঠিক হবে বলে আমার মনে হয় না। রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু আমরা আব্দুল্লাহ ইসাকের খানের কাছে যেতে চাচ্ছি। আজ আমাদের এই কনভারসেশন যারা শুনছে বা আমাদের এই আলাপচারিতা যারা শুনছে, এমন হয়তো অনেকে আছে আজ থেকে একটু সিদ্ধান্ত নিবে, উচ্চশিক্ষার একটা চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের দিকে। যদিও জানি এখন ভিসা আগের চেয়ে বেশ কিছু নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছে শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে তাদের জন্য সাজেশন কি থাকবে, এবং তাদের ওই যে ফুটপ্রিন্টটা বা ফুটম্যাপটা কি হওয়া উচিত, যে কিসের পরে কি করবে, প্রাথমিক কি থাকবে, এরপরে কি ফোকাস থাকবে, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাই। জি, আমরা সবাই জানি উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ অত্যন্ত আকর্ষণীয় একটা ডেস্টিনেশন হিসেবে আছে, যেমন ইউরোপের বিভিন্ন দেশ, জাপান এবং অস্ট্রেলিয়া এবং অবশ্যই যুক্তরাষ্ট্র এবং কানাডা। প্রাথমিকভাবে একজন শিক্ষার্থীকে বুঝতে হবে যে উনি এই নির্দিষ্ট উচ্চশিক্ষাটা কেন গ্রহণ করতে চান, ওনার ক্যারিয়ার কিংবা ওনার ফিউচার অ্যাসপিরেশনের সাথে কোন অংশে এটা যুক্ত। যখন উনি ওনার ইন্টারেস্টটা খুঁজে পাবেন, উনি ওনার পছন্দের সাবজেক্টগুলোকে খোঁজার চেষ্টা করবেন। সেই পছন্দের সাবজেক্টগুলো যে ইউনিভার্সিটিতে রয়েছে উনি সেখানে অ্যাপ্লিকেশন করবেন। ভিসার বিষয়টা আপনি উল্লেখ করেছেন, এটা অত্যন্ত সঠিক এবং বাস্তব একটা পরিস্থিতি। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, জেনুইন যারা শিক্ষার্থী, যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করছেন, তারা কিন্তু বিদেশে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। সেটা হোক যুক্তরাষ্ট্র, এটা হোক কানাডা কিংবা হোক জাপান। আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের লেখাপড়াটা ফোকাস করে অ্যাপ্লিকেশন করা, এবং যদি বিভিন্ন দূতাবাস আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে জেনুইন হিসেবে দেখেন, ভিসা না দেওয়ার আসলে কোনো কারণ নেই। এখনো পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে মানুষ লেখাপড়া করতে আসছেন এবং এই ট্রেন্ডটা আসলে এখনো পর্যন্ত আপওয়ার্ড আছে। কাজেই ভিসার বিষয়টাকে আমরা যদি পাশ কাটিয়ে নিজেদের দক্ষতা এবং সক্ষমতা অর্জন করে অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে আসলে উচ্চশিক্ষা গ্রহণটা খুব কঠিন কিছু না। তবে হ্যাঁ, কিছু ঝুঁকি রয়ে যাচ্ছে। নিজের দেশ থেকে দূরে এসে এখানে নিজের জীবন গড়ার একটা চেষ্টা করা কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশে চলে গিয়ে ভালো কিছু করার চেষ্টা করা, এই উদ্যমটা তো থাকবেই। ঝুঁকি থাকবে, কিন্তু সেই সাথে সাথে উচ্চশিক্ষা গ্রহণের যে একটা স্পৃহা, সেটা অর্জন করার ভিতরেও একটা এক ধরনের আত্ম আ আত্মবিশ্বাস রয়েছে, যেটা আমরা সবাই আসলে অ্যাপ্রিশিয়েট করি। আব্দুল্লাহ ইসাক, আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে, যে ভিসার বিষয়টা তো আসলে পরে আসে, তার আগে যেটা আসে সেটা হচ্ছে ফাইন্যান্সিং এবং পিএইচডি। একটা টোল তো আমার, মানে এটা তো আমার, মানে আমাকে মানসিকভাবেও প্রস্তুত থাকতে হচ্ছে যে এটা একটা লং জার্নি হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে ফাইন্যান্সিয়ালিও আসলে ওই সিস্টেমটা তৈরি করে আসলে আমাকে যেতে হচ্ছে। এক্ষেত্রে কিভাবে আমি অ্যাপ্লিকেশন করতে পারি যাতে আমি আসলে গ্র্যান্ট পাবো? বিকজ উইদাউট গ্র্যান্ট আসলে স্টুডেন্টদের জন্য দেখা যায় যে পিএইচডিটা কমপ্লিট করাটা Impossible হয়ে দাঁড়ায়। সাম হয়ে যায়। হ্যাঁ, জি, আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে পিএইচডি যে অংশটুকু, এটা আসলে সাধারণত ফুল ফান্ডেড পিএইচডি অফারই হয়ে থাকে। এখানে শিক্ষার্থীকে আসলে কোনো নিজের ফাইন্যান্সিং বহন করতে হয় না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গ্রান্ট ফান্ড আছে, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম আছে। ইভেন যে ডিপার্টমেন্টে উনারা অ্যাপ্লিকেশন করতে চান, সেখানেও বিভিন্ন রকমের ফান্ডের সুযোগ আছে। কিছু, কিছু পিএইচডি হয় প্রজেক্ট বেসড, প্রফেসরের আন্ডারে। প্রফেসর সেই ধরনের ফান্ড অ্যারেঞ্জ করেই পিএইচডি গবেষককে নিয়োগ দেন। কাজেই যদি নিজের গবেষণার জায়গাটা পরিষ্কার থাকে, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে যে কোন ফিল্ডে আমি গবেষণা করতে চাই, সেক্ষেত্রে ফান্ডিংটা আসলে খুব বেশি কঠিন কিছু হয় না। কেননা আমাদের একটা জিনিস বুঝতে হবে, পিএইচডি অ্যাপ্লিকেশন যেমন খুব কম্পিটিটিভ, তেমনিভাবে খুব বেশি মানুষ আসলে পিএইচডি তে অ্যাপ্লিকেশনও করেন না। কাজেই এখানে নিজের আ দক্ষতার অংশটুকু বের করে সঠিক অ্যাপ্লিকেশন করাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ ইসাক খান, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং একই সাথে আসনুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। দুজনকেই কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই দুজনের কাছ থেকে, দুটো অ্যাঙ্গেলে কিন্তু প্রবাস জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জেসগুলো আমাদের জানবার সুযোগ এবং হলো। সম্ভাবনার কথা আসলে শুনলাম যে একদম।